হ্যালো মুভিম্যানের প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদেরকে শুনছো তার মানে ধরেই নেওয়া যায় তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের মুড আরো চাঙ্গা করতে নিয়ে এলাম নতুন আরেকটা গল্প। প্রিয় আপুদের জন্য এই গল্পটা হতে চলেছে স্পেশাল। তোমাদের সব থেকে বড় শত্রু তেলাপোকার সাথে কিভাবে লড়াই করবে তার অনেকগুলো উপায় শিখতে পারবে আজকের ভিডিওতে। সামান্য তেলাপোকাও যে মানুষের জন্য কত বিপজ্জনক হতে পারে, সেই সাথে মঙ্গল গ্রহে মানুষ বসবাস করতে গেলে কি কি সুবিধা বা অসুবিধা হয় তাও জানতে পারবে। তো আর দেরি না করে হাতে পপকর্ন নিয়ে বসে পড়ো। আজ তোমাদেরকে নিয়ে যাচ্ছি মঙ্গলে, বিনা টাকায় মহাকাশ ভ্রমণে। কি রেডি তো সবাই? আর আমাদের আজকের মুভির নাম টেরাফরমাস। গল্পের শুরুতে আমরা 21 শতাব্দীর একটা বার্তা দেখতে পাই, যেটা মূলত আমাদের বর্তমান সময়ের ছিল। যদি আরো সহজ করে বলি তাহলে বলা যায় এখন থেকে আরো কয়েকশো বছর আগেই মানুষ এটা বুঝে গিয়েছিল ভবিষ্যতে একটা সময় পৃথিবীতে এত লোক সংখ্যা বেড়ে যাবে তখন পৃথিবীতে বসবাসের জায়গা থাকবে না, ফলে বিকল্প জায়গা খুঁজতে হবে। সেই বার্তায় বলা হয়েছিল পৃথিবীর জনসংখ্যা খুব বেশি বেড়ে গেছে, এজন্য পৃথিবীতে মানুষের বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিজ্ঞানীরা বসবাসের জন্য অন্য গ্রহ খুঁজছে। সব দিক বিবেচনা করে মঙ্গল গ্রহকে বেছে নেয় বিজ্ঞানীরা, কিন্তু মঙ্গলে অনেক সমস্যা রয়েছে। সেখানে তাপমাত্রা খুবই কম, পানি আর অক্সিজেনও নেই। এজন্যই প্রথমে মঙ্গলকে বসবাসের উপযোগী বানাতে হবে। বিজ্ঞানীরা মঙ্গলে অক্সিজেন উৎপাদনের জন্য মসের বীজ লাগায়। স্যাঁতসেঁতে মাটিতে কোমল সবুজ যে উদ্ভিদটা জন্মায় সেটাই মূলত মস। অনেকেই তাকে শ্যাওলাও বলে। মস পৃথিবীতে সবচেয়ে বেশি অক্সিজেন দিয়ে থাকে, তাই মঙ্গলে মস লাগানো গেলে জলদি সেখানে অক্সিজেন উৎপাদন সম্ভব। বিজ্ঞানীরা মঙ্গলে মস লাগানোর পরিকল্পনা করে, সেই সাথে পরীক্ষামূলকভাবে কিছু উন্নত জাতের তেলাপোকাও সেখানে ছেড়ে আসে। তেলাপোকা শুনেই অনেকের গা শিউরে উঠতে পারে, বিশেষ করে মেয়েদের। তারা অনেকেই এই অবলা পাখিটাকে উড়তে দেখলে নিজেরাই উড়াধুরা উড়াল দেয়। এরপর আমরা 500 বছর পরের একটা দৃশ্য দেখতে পাই। সেখানে 2597 সালকে দেখানো হয়েছিল। সেখানে দুজন তরুণ তরুণী হাত ধরে ভিড়ের মধ্যে দৌড়াচ্ছে। প্রথমে দেখলে ভাবতেই পারেন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে পালাচ্ছে। আসলে না, এদের নাম এমা আর জ্যাক। ওরা একটা মার্ডার করেছে, তাই পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। এদিকে তাদের পেছনে শত শত পুলিশ বন্দুক নিয়ে দৌড়াচ্ছে। এমন সময় আকাশ থেকে একটা উড়ন্ত গাড়ি নেমে আসে। প্রযুক্তি আর চারপাশের বিল্ডিং এর ঘনত্ব দেখলেই বুঝতে পারবেন এটা ভবিষ্যতের দুনিয়া। জনসংখ্যা এতটাই বেড়ে গেছে মাটির উপরে আর কোনো জায়গা বাকি নেই, সব জায়গায় মানুষ। তাই গাড়িও আকাশে উড়ে বেড়াচ্ছে। একটা গাড়ি তাদের সামনে এসে থামে, যেটার ভেতরে ছিল একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম ব্ল্যাক। তার সাথে বালা নামের একটা মেয়েও ছিল, সে তার অ্যাসিস্ট্যান্ট। ব্ল্যাক আর বালা নিচে নেমে এসে তাদের দুজনকে পুলিশের হাত থেকে বাঁচায়। এরপর তাদেরকে উড়ন্ত গাড়িতে করে নিয়ে চলে যায়। কি মনে হয় এত বড় একজন বিজ্ঞানী এমন দুই দাগী আসামিকে অযথা কেন বাঁচালো? উত্তর শীঘ্রই জানতে পারবেন। এরপর আমরা 2 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে 2599 সালকে দেখানো হচ্ছিল। এখানেই একটা রকেটকে মঙ্গলের দিকে যেতে দেখা যায়। সেই রকেটের ভেতরে এমা আর জ্যাককেও দেখানো হয়। তারা সাদা স্পেস স্যুট পরা ছিল। পোশাকটাতে তাদেরকে অনেকটা রোবটের মতো দেখাচ্ছে। আর এই রকেটে তারা একা ছিল না, তাদের সাথে আরো অনেকেই ছিল। এরা সবাই পৃথিবীতে কোনো না কোনো অপরাধ করেছে। ওরা পৃথিবীতে থাকলে হয়তো এদের জেল হাজত হতো। এই দুর্বলতাকে কাজে লাগিয়েই তাদেরকে মঙ্গলের মিশনে পাঠানো হচ্ছিল। আমি নিশ্চিত আমাদের দেশেও এমন সিস্টেম চালু করলে অনেক অসাধু রাজনীতিবিদ মঙ্গলে চলে যেত, তাও জেল খাটতে চাইতো না। এখানকার সবাই গুরুতর অপরাধ করেছে, যেমন অবৈধ অধিবাসন, গুম, খুন, ডাকাতি ইত্যাদি। এরা মূলত পৃথিবীর আবর্জনা, আর তাই এদেরকে মঙ্গলে পাঠানো হচ্ছিল মঙ্গলের আবর্জনা দূর করার জন্য। মঙ্গলে অনেক বেশি তেলাপোকা বেড়ে গেছে, সেই কারণে মানুষ ওখানে থাকতে পারবে না, আর এদেরকে মূলত তেলাপোকা নিধনের মিশনে পাঠানো হচ্ছে। আর এই রকেটটা দুইজন কন্ট্রোল করছিল, একজন ক্যাপ্টেন সারা আর অন্যজন ক্যাপ্টেন চিজ। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজন রকেট চালিয়ে সবাইকে নিয়ে মঙ্গলে পৌঁছে যায়। আর এই কমলা গ্রহের চারিদিকে ধুলাধুলা করে রকেটটা ল্যান্ড করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আর এই ফ্ল্যাশব্যাকে মূলত 2 বছর আগের সেই ঘটনার কাহিনী দেখানো হয়, যেখানে বিজ্ঞানী ব্ল্যাক এমা আর জ্যাককে নিয়ে গিয়েছিল। ব্ল্যাক তাদেরকে বলে সে তাদের পুলিশের হাত থেকে বাঁচাতে পারে, এমনকি তাদের কোটি কোটি টাকাও দেবে, কিন্তু শর্ত একটাই, তাদের জীবন বাজি রেখে মঙ্গল গ্রহে যেতে হবে। জ্যাক মুখের উপরে না করে দেয়, কারণ সে কখনোই টাকার জন্য নিজের জীবন বাজি রাখতে রাজি না। অন্যদিকে এমা কন্ট্রাক্টে সাইন করে দেয়, আর শুধুমাত্র এমার জন্যই জ্যাকও বাধ্য হয়ে এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়েছিল, কারণ এমাকে সে কিছুতেই একা ছাড়তে চায় না। আবার কাহিনী ফিরে আসে বর্তমানে। মহাকাশযানের ভেতরে টিম ভাগ করা হচ্ছিল। সেখানে ক্যাপ্টেন চিজ সবাইকে 2 দলে ভাগ করে দেয়। এরপর তেলাপোকা মারার জন্য তাদের রকেট থেকে গ্যাস ছাড়া হয়। গ্যাসটা কি ছিল তা আমরা জানি না, তবে হয়তো অ্যারোসল বা কালো হিট হবে। আপনারাই বলুন তেলাপোকা মারতে আর কি গ্যাস ইউজ করতে পারে। গ্যাস ছাড়ার পর এমা আর জ্যাক রকেট থেকে বাইরে নেমে আসে। এখানে বেশ পরিণত মস দেখা যাচ্ছে, আর আকাশে মেঘও আছে। আর এগুলো দেখে বোঝা যাচ্ছিল গত 500 বছরে মঙ্গলে অক্সিজেন আর পানির সংকট ভালোই দূর হয়েছে। অন্যদিকে জিম আর অলিভিয়াও মঙ্গল গ্রহে ঘুরছিল। এমা আর জ্যাক ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা এলিয়েন দেখতে পায়। ইয়া বড় শরীর আর কালো কালো 2টা চোখ, আর মাথায় এন্টেনাও আছে। অদ্ভুত দেখতে এই এলিয়েনটাকে দেখে এমা বলে চলো আমরা ওর সাথে কথা বলি। বলতে না বলতেই এলিয়েনটা এসে এমার ঘাড় মোটকে দিয়ে চলে যায়। আর জ্যাক হা করে দেখতে থাকে, মানে কিছু বুঝে ওঠার সুযোগই ছিল না। অন্যদিকে জিম আর অলিভিয়াও ঘুরছিল। এদেরকে দেখে কেউই বলবে না এরা কোনো মিশনে এসেছে, এরা যেন পার্কে ঘুরতে এসেছে। আর হঠাৎ তাদের সামনে পুরো একটা এলিয়েনের গ্যাং পড়ে। এই এলিয়েনদের হাতে লাঠিও ছিল। এখানে এলিয়েনগুলো এসে অলিভিয়াকে মেরে ফেলে, আর জিম বসে বসে কাঁদতে থাকে। তারা স্পেসশিপে এসেই ক্যাপ্টেন চিজকে সবকিছু খুলে বলে। তখন ক্যাপ্টেন তাদেরকে জানায় এরা হলো ওই তেলাপোকা যাদেরকে 500 বছর আগে পৃথিবী থেকে
এদেরকে পরীক্ষামূলকভাবে এখানে পাঠানো হয়েছিল। এরা এখানে বিবর্তিত হয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ধীরে ধীরে এরা আরো বেশি শক্তিশালী হচ্ছে। চিজ সবকিছুই জানতো, কিন্তু তাদেরকে এই ব্যাপারে কিছুই বলেনি, কারণ তাদের বস ব্ল্যাক আগে থেকেই তাদেরকে এইসব কিছু জানাতে নিষেধ করেছে। এ কারণেই অলিভিয়ার প্রাণটা গেল। এটা শুনে তো জ্যাকের মাথা গরম হয়ে যায়। সে ক্যাপ্টেন চিজের সাথে ঝগড়া করতে শুরু করে। ব্ল্যাক মূলত পৃথিবী থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে, আর তাদের ঝগড়া দেখে ব্ল্যাকের হলোগ্রাম তাদের সামনে চলে আসে। এটা হলো এমন একটা প্রযুক্তি যেটা লেজারের মাধ্যমে 3D চিত্র তুলে ধরে। মনে হচ্ছে যেন ব্ল্যাক তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। সে তাদের সবাইকে বলে, এই তেলাপোকাগুলো আমরাই ছেড়েছিলাম, আর তারা সময়ের সাথে সাথে নিজেদেরকে বিবর্তিত করেছে। এখন এগুলো মানুষের মতো আকারে বড় হয়ে গেছে, আর অনেক বেশি শক্তিশালীও হয়েছে। এরা তেলাপোকা থেকে তেলামানব হয়ে গেছে আর কি। আর এদেরকেই বলা হয় টেরাম্যান, অনেকটা স্পাইডারম্যানের মতো। ব্ল্যাক তখন আরো বলে, তোমাদেরকে মূলত এগুলোকেই মারার জন্য এখানে পাঠানো হয়েছে। তোমাদের আরো শক্তিশালী করার জন্য আমি তোমাদের ডিএনএ এর ভিতর ইনজেকশন দিয়ে শক্তিশালী পোকার জিন ঢুকিয়ে দিয়েছি। এছাড়াও তাদের সবাইকে একটা করে বন্দুক দেওয়া হয়েছে। এই বন্দুকগুলো ছিল খুবই স্পেশাল। বন্দুকের মধ্যে স্পেশাল সিরাম ঢুকানো ছিল, আর এটা ছিল একটা বিশেষ প্রকারের ওষুধ। এটা সবার গলায় লাগালেই তারা শক্তিশালী পোকা হয়ে যাবে। ছোটবেলায় দেখা বেন্টেনের কথা মনে আছে কারো? আর তাদেরকে এগুলো বলে ব্ল্যাক সেখান থেকে চলে যায়। আর তখনই তারা খেয়াল করে মহাকাশযানের বাইরে একটা টেরোম্যান দাঁড়িয়ে আছে। ভেতরে থাকা সবাই ওটার সাথে মারামারি করার জন্য প্রস্তুত হয়। আর তাদের মধ্যে খয়েরি রঙের চাদর পরা লম্বা চুলের একজনকে দেখা যায়। ওর নাম লি। আর এই লি ছিল মূলত একজন টেরোরিস্ট। ওকে মধ্যপ্রাচ্য থেকে ধরে আনা হয়েছিল। লি বলে, এটা তো সামান্য একটা তেলাপোকাই, আমি এদেরকে ভয় পাই না, আমি এই টেরাম্যানকে মারতে যাচ্ছি। এটা বলেই সে মহাকাশযান থেকে বেরিয়ে যায়। আর বাইরে বের হয়ে লি সেই স্পেশাল সিরামটা তার গলায় লাগিয়ে নেয়। সাথে সাথে সে একটা ভয়ঙ্কর পোকা মানবে পরিণত হয়। সে তার হাত দিয়ে আগুন ছুটতে পারে। লি টেরাম্যানের সাথে অনেক মারামারি করে, কিন্তু টেরাম্যান তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। লি তার হাত থেকে আগুন ছুড়ে টেরাম্যানের শরীর ঝলসে দেয়, কিন্তু তাতেও টেরাম্যানের কিছুই হয় না। সে লিকে খুব খারাপ ভাবে মেরে ফেলে। তারপর ওই টেরাম্যানটাই মহাকাশযানের উপরে উঠে আসে, আর বাইরে থাকা জানালার কাঁচ ভাঙতে থাকে। আর ভেতরে থাকা সবাই তখন ভয়ে জড়সড় হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই কাঁচ ভেঙে টেরাম্যান ভেতরে ঢুকে যায়। জ্যাক ওটার সাথে মারামারি করার জন্য রেডি হয়। তখন ক্যাপ্টেন চিজ তাকে থামায় আর বলে, আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি কিভাবে তেলাপোকার সাথে মারামারি করতে হয়। এটা বলেই সে তার গলায় সেই সিরামটা ঢুকিয়ে নেয়। ক্যাপ্টেন সাথে সাথে একটা বুলেট পিঁপড়ায় পরিণত হয়, আর তার শরীরে অনেক শক্তি চলে আসে। আর চোখের পলকেই ক্যাপ্টেন চিজ তখন টেরাম্যানের মাথা ভেঙে তাকে মেরে ফেলে। অন্যদিকে ক্যাপ্টেন সারা দেখে যে তাদের মহাকাশযানের বাইরে টেরাম্যানের পুরো একটা সেনাবাহিনী জড়ো হয়েছে। তারা মাত্র এই কয়জন মানুষ কিভাবে এতগুলো টেরাম্যানের সাথে মারামারি করতে পারবে? ক্যাপ্টেন সারা চেষ্টা করছিল এই মহাকাশযানকে এখান থেকে উড়িয়ে নিয়ে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পুরো যানটাই খারাপ হয়ে গেছে। এটা উড়ানো আর সম্ভব হচ্ছিল না। ক্যাপ্টেন চিজ তখন সারাকে বলে, আমি এখানকার তেলাপোকাদের সাথে মারামারি করব, আর বাকিরা একটা ট্যাঙ্কে উঠে ব্যাক 1 স্পেসক্রাফটে যাবে। ব্যাক 1 স্পেসক্রাফট মূলত 10 বছর আগে মঙ্গলে পাঠানো আরেকটা মহাকাশযান, আর এটাকে ব্যাকআপ হিসেবেই এখানে আগে থেকে রেখে দেওয়া হয়েছে। আর তখন জ্যাক ক্যাপ্টেন চিজের সাথে এখানে থেকেই লড়াই করতে চায়। আর তখন ফরেস্ট জে নামে আরেকজন চিজের সাথে থাকতে চায়। আসলে বিপদেই তো বন্ধুর পরিচয়, তাই না বন্ধুরা? কেউ কাউকে একা ছেড়ে গেল না, এটা দেখে সবাই খুশি হয়। আর তখন ক্যাপ্টেন চিজও তাদেরকে সঙ্গে রাখতে রাজি হয়। আর বাকিরা তখন একটা ট্যাঙ্কারের ভেতরে বসে পড়ে। আর এর মধ্যেই টেরাম্যানের সেনাবাহিনীরা দরজা ভেঙে ঢুকতে শুরু করে দেয়। কি একটা ভয়াবহ অবস্থা, বুঝতে পারছেন? তখন কোল্ড নামের একজন তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। সে ওই সিরাম গলায় লাগিয়ে নেয়। তারপর একটা পৌরাণিক পোকায় পরিণত হয়, যেটা ছিল খুবই শক্তিশালী। সে মুখ থেকে অনেক জোরে আগুন ছাড়তে পারত। কোল্ড ট্যাঙ্কারের বাইরে এসে মুখ থেকে অনেক জোরে আগুন ছুটতে শুরু করে, আর তার এই আগুনের কারণেই ট্যাঙ্কারটার গতি বেড়ে যায়। অন্যদিকে মহাকাশযানের ভিতরে চিজ আর ফরেস্ট থেকে যায়। আর চিজ তখন টেরাম্যানদের সাথে প্রাণপণে লড়াই করে যাচ্ছে। ফরেস্টও তখন একটা পোকায় পরিণত হয়েছে, কিন্তু ও মারামারি করে না। সে একটা দারুণ বুদ্ধি বের করে। সে তাদের মহাকাশযানের সব দরজা জানালা লাগাতে থাকে। সব দরজা জানালা বন্ধ করে ভেতরে সব অক্সিজেন বাইরে বের করে দেয়, যাতে অক্সিজেনের অভাবে সব টেরাম্যান মরতে থাকে। কিন্তু বিপদ হচ্ছে তাদের সাথে চিজ আর ফরেস্টও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বাকিরা তখন ট্যাঙ্কারে করে ওই মহাকাশযানের দিকে যাচ্ছিল। আর তখন জিম জ্যাককে জিজ্ঞেস করে, তুমি আমার মার্ডারের দোষ কেন নিজের ঘাড়ে নিয়েছিলে? তখন জ্যাক পুরনো কাহিনী বলতে থাকে। আমরা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই। এমা একজন অনাথ মেয়ে ছিল। একটা দুষ্টু লোক এমার ঘরে এসে তাকে খুব জ্বালাতন করত। আসলে এমা এই লোকটার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। এই লোকটা এমাকে বলে, যদি তুমি আমার টাকা ফেরত না দাও তাহলে আমার সাথে বিছানায় যেতে হবে। কিন্তু এমা তার এই কথা মেনে নেয় না। লোকটা তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জ্যাক চলে আসে। সে এমাকে বাঁচায় আর ওই লোকটাকে খুব মারে। লোকটা তখন জ্যাককে মারার জন্য একটা চাকু বের করে। তখন জ্যাক লোকটাকে মেরে তার চাকু নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই এমার রাগে সেই চাকুটা তুলে লোকটার পিঠে ঢুকিয়ে দেয়। এরপর জ্যাক এমার হাত থেকে চাকুটা নিয়ে আবারও লোকটাকে কয়েকবার জখম করে। লোকটা এখানেই মারা যায়। আর জ্যাক মূলত এমাকে বাঁচানোর জন্যই নিজেই সেই খুনটা করে। ঘটনাটা অনেক ছোট হলেও এটা অনেক মর্মান্তিক ছিল। যাই হোক, আবার আমরা বর্তমানে ফিরে আসি। ক্যাপ্টেন সারা দেখে তাদের ট্যাঙ্কারের সামনে ধুলো ঝড়ের মতো কিছু একটা তেরে আসছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কারো বুঝতে বাকি থাকে না এটা আসলে টেরাম্যানদের ঢেউ। কোটি কোটি টেরাম্যান তাদের দিকে ধেয়ে আসছিল। আর তাদের হাত থেকে বাঁচার জন্য কোল্ড তখন তার সর্বশক্তি দিয়ে মুখ থেকে আগুন বের করতে থাকে। ফলে ট্যাঙ্কারটা উড়ে যায় আর টেরাম্যানদের ঢেউ ভেদ করে দূরে চলে যায়। কিন্তু মঙ্গলে এত পরিমাণ টেরাম্যান বেড়ে গেছিল যে কিছু দূর যেতে না যেতেই তাদের সামনে আরো বড় একটা ঢেউ চলে আসে। এখানে যে এত বেশি টেরাম্যান আছে সেটা হয়তো তাদের কল্পনায়ও
ছিল না। আর এবার কোল্ডকে সাহায্য করার জন্য ডেইজি আর মারিয়া গলায় সিরাম লাগিয়ে নেয়। ডেইজি একটা কালো মাকড়সা মানবে পরিণত হয়, তার চামড়া অনেক বেশি মোটা হয়ে যায়, হাতি পাড়া দিলেও সে কিছুতেই মরবে না এমন একটা অবস্থা। অন্যদিকে মারিয়া একটা রংধনু পোকায় পরিণত হয়, আর তার স্পেশাল পাওয়ার ছিল সে খুব সহজেই নিজের রং বদলে শত্রুদেরকে ধোকা দিতে পারে। মারিয়া আর ডেইজি ট্যাঙ্কারের ছাদে উঠে বসে, তারপর নিজেদের হাত দিয়ে একটা শিল্ড বানিয়ে নেয়। তাদের তিনজনের আপ্রাণ চেষ্টায় তারা সবাই এই ঢেউ থেকে বেঁচে যায়, কিন্তু এবারের ঢেউ এতটাই বড় ছিল যে এখান থেকে বেরিয়ে আসতে যেয়ে তাদের ট্যাঙ্কারটা মাটিতে আছড়ে পড়ে আর কয়েকবার উল্টে পাল্টে যায়। এর কারণে ভেতরে এবং বাইরে সবাই আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। ট্যাঙ্কারটা অটো পাইলট মোডে চলে যায় আর একা একাই সেই মহাকাশযানের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু মারিয়া, ডেইজি আর কোল্ড ট্যাঙ্কারের বাইরে থাকায় তাদেরকে ছাড়াই সবাই চলে যায়, আর সবাই অজ্ঞান থাকায় তাদের কিছুই করার ছিল না। আর এদিকে টেরাম্যানের গ্যাংরা এসে তাদের তিনজনকে খুঁজে পায়। সেখানে মারিয়া আর ডেইজিকে চোখের পলকেই মেরে ফেলে তারা। শেষ পর্যন্ত শুধু কোল্ড বেঁচে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই একটা টেরাম্যান এসে তার গলা ছিঁড়ে তাকে মেরে ফেলে। এদিকে কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারের ভেতরে থাকা সবার জ্ঞান ফেরে। সবাই উঠে দেখে তারা ব্যাক ওয়ান স্পেসক্রাফটে পৌঁছে গেছে। ওরা সবাই মহাকাশযানের ভেতরে ঢুকে যায়, আর ভেতরে যেই তারা দেখে এই মহাকাশযানটা এখনো ঠিকঠাক কাজ করছে, এমনকি এই মহাকাশযান থেকে পৃথিবীতে বার্তা পাঠানো হচ্ছিল। সবাই তখন এটা দেখে ভাবতে থাকে এই মহাকাশযানে কারা থাকতে পারে। ঠিক তখনই তারা বাইরে কিছু শব্দ শুনতে পায়, আর আমরা দেখতে পাই যে মহাকাশযানের বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের নাম নিকোলাস আর জর্ডান। কিন্তু মুহূর্তেই তাদের দুজনকে কেউ গুলি করে। যারা গুলি করেছিল তারা আর কেউ না, টেরাম্যান। এখানকার টেরাম্যান গুলো আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, কারণ তাদের হাতে বন্দুকও ছিল। টেরাম্যানরা নিকোলাস আর জর্ডানকেও মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই তাদের বস ব্ল্যাক একটা টেরাম্যানের সাথে কথা বলছে। ব্ল্যাক তাকে বলে তারা যেন জ্যাকের সাথে লড়াই না করে, কারণ জ্যাক এখন খুবই ভয়ানক একটা পোকায় পরিণত হয়েছে। কিছু টেরাম্যান তাদের উপরে হামলা করে। জ্যাকও আর দেরি না করে তার গলায় সিরাম লাগিয়ে নেয়, আর এটা ছিল সব থেকে শক্তিশালী একটা পোকার সিরাম, যেই পোকাটা কোটি কোটি বছর আগে পৃথিবীতে ছিল। আর এই পোকাটার বৈশিষ্ট্য ছিল এটা ততক্ষণ পর্যন্ত শত্রুর উপর আক্রমণ করে যতক্ষণ না তাকে মেরে ফেলে। আর সঙ্গে সঙ্গে জ্যাক সেই ভয়ানক পোকা মানবে পরিণত হয়। জ্যাক তাদের সবার মধ্যে সব থেকে শক্তিশালী হয়ে যায়। আর জিমও তখন তার সিরামটা ব্যবহার করে একটা পোকা মানবে পরিণত হয়েছে। সে একটা ডেজার্ট লোকাসে সিরাম লাগায়, যার পা সব পোকাদের থেকে শক্তিশালী ছিল। আর তখন তারা দুজনে মিলে টেরাম্যানদের সাথে লড়াই করছিল। আর তখনই তারা খেয়াল করে ক্যাপ্টেন সারাও তাদের সাথে যোগ দিয়েছে। আর সারা এখানে একটা অর্কিড ম্যান্টাসে পরিণত হয়েছে, যার হাত ব্লেডের মতো তীক্ষ্ণ আর শক্ত। ওরা তিনজন খুব সহজেই আশেপাশে থাকা টেরাম্যানদেরকে মেরে ফেলছিল। সবশেষে তারা একটা পিরামিড দেখতে পায়। আসলে এই পিরামিডটা এতক্ষণ ধোয়ার আড়ালে ছিল, কিন্তু এটা তাদের মহাকাশযানের খুব কাছেই ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই তারা সবাই যে মহাকাশযান থেকে এসেছিল সেই মহাকাশযানে ক্যাপ্টেন চিজ আদমর অবস্থায় পড়ে আছে। আসলে টেরাম্যানরা যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সেই রুমটাতে কেউ একজন অক্সিজেন ভরে দেয়। আর তখন ক্যাপ্টেন চিজ দেখে একজন টেরাম্যান তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই টেরাম্যানটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়, আর ভেতর থেকে অলিভিয়া নামের সেই মেয়েটা বের হয়ে আসে। কিছুক্ষণ আগে আমরা যেই টেরাম্যানটাকে ব্ল্যাকের সাথে কথা বলতে দেখেছিলাম সেটা আসলে আর কেউ না, এটা অলিভিয়াই ছিল। অলিভিয়া মূলত ব্ল্যাক আর বালার গোপন প্ল্যানের সাথে যুক্ত ছিল, আর এই জন্যই অলিভিয়াকে ব্ল্যাক স্পেশাল সিরাম দিয়েছিল। এই সিরাম লাগাতেই অলিভিয়া এক রহস্যময় পোকায় পরিণত হয়ে যায়, আর তখন সে তার শক্তির সাহায্যে যে কোনো টেরাম্যানের ভেতরে ঢুকতে পারে। অলিভিয়া টেরাম্যানদের মাথায় ঢুকে তাদেরকে কন্ট্রোল করতে পারত। অলিভিয়া মূলত সব টেরাম্যানদেরকে কন্ট্রোল করছিল, আর সেই সাথে ফরেস্টও তাকে সাহায্য করছিল। আর ফরেস্টও একটা অদ্ভুত পোকায় পরিণত হতে পারে, যার নাম স্লিপিং সিরোনামিড। আর এই পোকাটার বিশেষ ক্ষমতা ছিল সেটা যে কোনো পরিস্থিতি সহ্য করতে পারে। প্রচন্ড গরম থেকে শুরু করে প্রচন্ড ঠান্ডা, সে শুধু ঘুমিয়ে থেকেই সবকিছু সহ্য করে নেয়। এমনকি তেজস্ক্রিয়তা বা অক্সিজেন ছাড়াও সে টিকে থাকতে পারে, তাকে শুধু ঘুমাতে হয়। এটা অনেকটা হাইবারনেশনের মতো। আমি জানি আমাদের মধ্যে অনেকেই এমন শান্তির জীবন খোঁজে, দুনিয়া উল্টায় যাক, আমি শুধু ঘুমাবো, কোনো টেনশন থাকবে না। এমন অলস কে কে আছেন আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দিন। আর ফরেস্টকে জাগাতে হলে শুধু তাকে পানি দিতে হবে। অলিভিয়া অনেকগুলো গুলি করে চিজকে মেরে ফেলে, তারপর ফরেস্টকে পানি দিয়ে ঘুম থেকে জাগায়। অলিভিয়া আর ফরেস্ট মূলত ব্ল্যাকের গোপন উদ্দেশ্য হাসিলের জন্যই কাজ করছে। অন্যদিকে সারা, জ্যাক আর জিম সব টেরাম্যানদেরকে মেরে সেখানেই দাঁড়িয়েছিল। তখন একটা ড্রোন তাদের সামনে আসে। এই ড্রোনটা মূলত তাদের সবার উপরই নজরদারি করছিল, আর এটা ব্ল্যাক পৃথিবী থেকেই কন্ট্রোল করছে। আর তখন ব্ল্যাক সেই ড্রোন থেকে বলে, এই প্রজেক্টের জন্য আমার তোমাদের মতো দুর্বল মানুষেরই দরকার ছিল। আসলে ব্ল্যাকের মূল উদ্দেশ্য ছিল এই টেরাম্যানদের ডিম পৃথিবীতে নিয়ে যাওয়া। এমনকি তাদের এই প্রজেক্টে জাপান সরকারও যুক্ত আছে। তারা চায় মানুষ টেরাম্যানদের সাথে মারামারি করুক, আর তাদের থেকে এই মারামারির নতুন কৌশল শিখে নিক। জাপান সরকার চায় এই টেরাম্যানদেরকে পৃথিবীতে নিয়ে এসে তারা তাদের সেনাবাহিনীতে যুক্ত করবে, আর তখন জাপান পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হয়ে যাবে। ফলে তাদের কোনো অস্ত্রই দরকার হবে না, কারণ একে তো এই টেরাম্যানরা অনেক বেশি শক্তিশালী, আর সেই সাথে তারা অনেক দ্রুত বংশ বিস্তার করতে পারত। এরপর জ্যাক সেই পিরামিডের কথা জিজ্ঞেস করে, যেটা তারা কিছুক্ষণ আগে দেখেছিল। ব্ল্যাক তাকে বলে, মঙ্গল গ্রহে তোমাদের আগে থেকেই অনেক মানুষ বসবাস করে, তারাই এই পিরামিড গুলো বানিয়েছে। একবার ভাবুন তো, সত্যি সত্যি পৃথিবীর মানুষ কখনো যদি মঙ্গল গ্রহে গিয়ে দেখে সেখানে আগে থেকেই মানুষ বসবাস করছে, বুঝতে পারছেন কি একটা অবস্থা হবে। অন্যদিকে তখন ফরেস্টার সারা ব্যাক টু স্পেসক্রাফটটা উড়ানোর চেষ্টা করছিল। এখানে আবার আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে ফরেস্টের আগের জীবনের ইতিহাস দেখানো হয়। ওরা আসলে খুবই গরিব ছিল। ফরেস্টের অনেকগুলো ছোট ছোট ভাই বোন ছিল, আর তার মা খুবই
অসুস্থ ছিল। পুরো পরিবারের দায়িত্বই ছিল ফরেস্টের ওপরে। সংসার খরচ চালানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সে মূলত একটা ছোট রিসার্চের কাজ করত, কিন্তু এই টাকা দিয়ে তার সংসার চলে না। আর এই দুঃসময়ের মধ্যেই তার সাথে একটা গভীর ষড়যন্ত্র করা হয়। আর তাদের ইউনিভার্সিটিতে একটা মেয়ে ফরেস্টের নামে প্রফেসরের কাছে নালিশ করে সে নাকি মেয়েটার সাথে তার ইচ্ছার বিরুদ্ধেই সম্পর্ক করেছে, আর এই কারণেই মেয়েটা এখন মা হতে যাচ্ছে। কিন্তু আসলে এটা সত্যি ছিল না। ফরেস্ট বোকার মতো প্রফেসরের রুমের এক কোনায় দাঁড়িয়ে থাকে, আর তার কাছে প্রফেসর কোনো প্রমাণও চায় না। শুধুমাত্র মেয়েটার কথার উপর ভিত্তি করেই তাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। আসল ব্যাপার হলো এই মেয়েটার সাথে প্রফেসরের প্রেম চলছিল, আর তারা দুজনে মিলে বুদ্ধি করেছিল ফরেস্টের রিসার্চটা চুরি করবে। এই কারণেই ফরেস্টকে ভার্সিটি থেকে বের করে দিয়ে সেই রিসার্চটা তারা নিজের নামে করে নেয়। আর এরপর থেকেই ফরেস্ট শুধু টাকাকেই ভালোবাসে। শুধু টাকার জন্যই সে এই মঙ্গলের মিশনে এসেছে। জ্যাক আর অলিভিয়া তখন স্পেসক্রাফটটা লঞ্চ করছিল। এমন সময় ফরেস্ট অলিভিয়াকে জিজ্ঞেস করে তুমি এমন কেন করছো? তখন অলিভিয়া তাকে বলে যখন আমি এই টেরাম্যানদের ডিম পৃথিবীতে নিয়ে যাব আর তাদের বংশবিস্তার করাবো, তখন সব টেরাম্যানদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আমি হয়ে যাব তাদের রানী এবং পৃথিবীতে রাজ করতে পারবো। কিন্তু ঠিক তখনই যেই ডিমটা তারা নিয়ে যাচ্ছিল সেটা নড়তে শুরু করে। অলিভিয়া এটা দেখে ডিমটার দিকে এগিয়ে গেলেই সাথে সাথে সেখান থেকে দুজন টেরাম্যান বেরিয়ে আসে। অলিভিয়াও সাথে সাথে গলায় সিরাম লাগিয়ে পোকা মানব হয়ে যায়, আর সে টেরাম্যান দুটোকে নিয়ন্ত্রণ করতে চায়। অলিভিয়া তাদেরকে বলে আমি তোমাদের রানী, সবসময় আমার কথা মতোই চলবে। কিন্তু অবাক করা ব্যাপার হলো অলিভিয়ার কোনো প্রভাবই তাদের উপর পড়ছে না, কারণ এই টেরাম্যানরা আরো বেশি বিবর্তিত আর শক্তিশালী হয়ে গেছে। তারা প্রতিনিয়তই শক্তিশালী হচ্ছে। এ কারণেই অলিভিয়ার কোনো শক্তি আর তাদের উপর প্রভাব ফেলতে পারছিল না। ওরা অলিভিয়ার পেট চিরে তাকে মেরে ফেললো। যে যেমন তার সাথে ঠিক তেমনটাই হওয়া উচিত, আর হলো তাই। এতক্ষণে মহাকাশযানটা আকাশে উঠতে শুরু করেছে, আর তখনই মহাকাশযানের ভেতরে থাকা টেরাম্যান দুইজন মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। তারা মূলত সাহায্যের জন্য তাদের সাথীদেরকে ডাকছিল। এদের ডাক শুনে মঙ্গল গ্রহে থাকা সব তেলাপোকার পাখা গজায়, আর তারা উঠতে শুরু করে মহাকাশযানটাকে ধরার জন্য। উড়ন্ত তেলাপোকার মতো ঝাঁকে ঝাঁকে টেরাম্যান মহাকাশযানের গায়ে বসতে থাকে। কিছুক্ষণের মধ্যে মহাকাশযানটা ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর সব টেরাম্যান ফরেস্টকে ধরে আচ্ছা মতো মার লাগায়, আর তাকে দূরে ছুড়ে ফেলে দেয়। সময় থাকতেই ফরেস্ট সিরামটা লাগিয়ে নেয়, আর সাথে সাথে আবারও ঘুমিয়ে পড়ে। কি একটা অবস্থা চিন্তা করেছেন? মানে মার খাচ্ছে তখনও বাঁচার জন্য তাকে ঘুমাতে হবে। মহাকাশযান যেখানে ক্র্যাশ করেছিল তার সামনেই জিম আর জ্যাক দাঁড়িয়েছিল। তারা সঙ্গে সঙ্গে গলায় সিরাম লাগিয়ে নেয়। তাদেরকে চারপাশ থেকে টেরাম্যানের বিশাল বাহিনী ঘিরে ফেলেছে, কিন্তু তারাও হার মানার পাত্র না, তাই প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে টেরাম্যানদের নতুন একটা বাহিনী আমরা দেখতে পাই, যাদের শরীর আরো বেশি বিবর্তিত ছিল। এরা মূলত নতুন টেরাম্যান। এরা আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। তাদের মধ্যে একটা টেরাম্যান মুহূর্তের মধ্যেই সারার হাত ছিঁড়ে সেই হাত দিয়েই তার মাথা কেটে নেয়। এদের শক্তি দেখে জ্যাক অবাক হয়ে যায়, আর এবার বাকি টেরাম্যানরা মিলে জ্যাক আর জিমকে আক্রমণ করে। জ্যাক আর জিম বারবার একজন অন্যজনকে বাঁচাতে থাকে, কিন্তু কোনো কিছুতেই তারা যেন রক্ষা পাচ্ছিল না। তেলাপোকাদের এই দল এতই ভারী ছিল যে তারা কখনো শেষ হবে না। আর এদের সাথে লড়াই করার জন্য জিম তখন তার গলায় বেশি বেশি সিরাম লাগাতে শুরু করে, আর যে যত পরিমাণে সিরাম লাগাচ্ছিল সে তত বেশি শক্তিশালী হচ্ছিল। একটা সময় পর জিমের পাখা গজায়, সেও উঠতে পারছিল। এমনকি সে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে একাই হাজার হাজার টেরাম্যানদেরকে মেরে ফেলছিল। এরপর জিম আবারও সিরাম লাগায়, আর এবার সে সম্পূর্ণভাবেই একটা পোকায় পরিণত হয়ে গেছে। এখন সে আর চাইলেও হয়তো কখনো মানুষের রূপে ফিরে যেতে পারবে না। সে এতটাই বেশি সিরাম নিয়ে ফেলে যে ওভারডোজে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে জ্যাকের অবস্থাও নাজেহাল। ওরা জ্যাকের হাতে থাকা ব্লেড ভেঙে দেয়। একটা টেরাম্যান তখন জ্যাককে মেরে ফেলতে যাচ্ছিল, আর ঠিক তখনই নিচে থাকা সবাই হঠাৎ করে লক্ষ্য করে আকাশের উপরে উজ্জ্বল কিছু একটা উঠছে, যার পুরো শরীর জ্বলজ্বল করছিল। আর সে দেখতে অনেকটাই প্রজাপতির মতো। যেখান দিয়ে পরীটা উঠছিল তার আশেপাশে ঝিকমিক করছিল, আর আগুনের ফুলকির মতো কিছু কণা ঝরে ঝরে তার শরীর থেকে চারপাশে পড়ছে। এই পরীটা আসলে ছিল এমা। সে জ্যাক আর জিমকে তার থেকে দূরে চলে যেতে বলে, কারণ এমা যে ঝিরিঝিরি কণাগুলো ফেলছিল সেগুলো ছিল মূলত বারুদ। কিছুক্ষণের মধ্যেই খুব বড় একটা বিস্ফোরণ হতে চলেছে, কিন্তু তখনও জ্যাক এমাকে বাঁচাতে চাচ্ছিল। এজন্য জ্যাক বারবার এমাকে নিচে আসতে নিষেধ করছিল। জ্যাক আবারও তার গলায় সিরাম লাগিয়ে নেয়, আর এবার তারও পাখা গজায়। জ্যাক এমার কাছে উড়ে যাচ্ছিল তাকে থামাতে, কিন্তু ঠিক তখনই জিম তাকে নিয়ে আরো উপরে উড়ে চলে যায়, কারণ এমার নিচে নামতেই খুব বড় একটা বিস্ফোরণ হবে। আর ততক্ষণে এমার নিচে নেমে এসেছে। সেখানে ভয়ানক একটা বিস্ফোরণ হয়, চারিদিকে দাউ দাউ করে আগুন ধরে গেল, আর হাজার হাজার টেরাম্যানদেরকে সাথে নিয়ে এমাও সেখানে মারা যায়। আর এই বিস্ফোরণে জ্যাকও অজ্ঞান হয়ে গেছে। আর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় জিম এখন একটা খুব বাজে পোকায় পরিণত হয়ে গেছে। মূলত সিরামের ওভারডোজের কারণেই জিমের এই অবস্থা। সে হয়তো আর বাঁচবে না। সে তখন জ্যাককে বলে আমি সারা জীবন একাই কাটিয়েছি, আর সবাই একটা পোকার মতোই আচরণ করেছে আমার সাথে। তোমার মতো বন্ধু পেয়ে আমি আসলেই ধন্য হয়েছি। তোমাকে বাঁচতে হবে আমার আর এমার জন্য। আর এটা বলার কিছুক্ষণের মধ্যেই জিম সেখানেই মারা যায়। আর জিমের এই কথাগুলো আমাদের হৃদয়ে সরাসরি আঘাত করতে বাধ্য। আমরাও জীবনে অনেকেই অনেক বেশি অবহেলিত হয়ে থাকি। আর জ্যাক তখন একাই ব্যাক টু স্পেসক্রাফটের দিকে যায়। এমন সময় পেছন থেকে একটা টেরাম্যান তাকে আক্রমণ করে, কিন্তু নিজের বন্ধু আর ভালোবাসার মানুষকে হারিয়ে জ্যাক এত বেশি রেগেছিল যে শুধুমাত্র একটা ঘুষিতেই তাকে মেরে ফেলে। এরপর সে রকেটের ভেতরে ঢোকে, আর সেখানে ঢুকে সে দেখতে পায় ভিতরে ফরেস্ট দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই তার উপর পানি পড়ে তার ঘুম ভেঙে গিয়েছিল। জ্যাক ফরেস্টকে দেখে অনেক রেগে যায়, কারণ বাইরে যখন তারা সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করছিল ফরেস্ট ভেতরে বসেছিল। আর এই কারণেই এমা আর জিমেরও
প্রাণ গেল, হয়তো তারা 4 জন সাথে থাকলে আরো একজনকে বাঁচানো যেত। এমন সময় ফরেস্ট জ্যাকের দিকে বন্দুক তাক করে। জ্যাক ঘাবড়ে যায়, সে মনে করে ফরেস্ট হয়তো তাকে মেরে ফেলবে, আর তখন ফরেস্ট গুলি করে। আমরা দেখতে পাই জ্যাকের পেছনে দাঁড়িয়ে ছিল একটা টেরাম্যান, তাকে মারার জন্যই ফরেস্ট গুলি করেছিল। ফরেস্ট জ্যাককে বলে আমরা পৃথিবীতে গিয়ে সবকিছু ঠিক করব, মঙ্গলে যারা যারা আমাদের সাথে এসেছিল তারা সবাই মারা গেছে, এখন শুধুমাত্র তুমি আর আমি বেঁচে আছি। এটা বলে তারা দুজন একটা ছোট রকেটে উঠে বসে, যেটা ব্যাক টু স্পেসক্রাফটে ইমার্জেন্সি রকেট হিসেবে ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ব্ল্যাক আর বালাকে, আর তাদের দুপাশে মনিটরে তখন মঙ্গলের ভিডিওগুলো চলছিল। এই ভিডিওগুলো পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। ফরেস্ট এই ভিডিওগুলো ছেড়ে দিয়েছে, এর ফলে পুরো পৃথিবীর মানুষ জেনে যায় জাপান সরকার মঙ্গল গ্রহে তেলাপোকা ছেড়েছিল। আর এমন পরিস্থিতিতে ব্ল্যাক পাগল হয়ে যায়, কারণ তার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে, আর এখন তার বাঁচার কোনো পথ নেই। সে বালাকে বলে আমাদের এখন এখান থেকে পালিয়ে যাওয়া দরকার, কারণ জাপান সরকার সব দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে। ঠিক এমন সময় বালা ব্ল্যাককে গুলি করে। বালা মূলত সরকারি একজন এজেন্ট ছিল, আর ব্ল্যাকের উপর নজরদারি করাই ছিল তার কাজ। কিন্তু বালার গুলি ব্ল্যাকের গায়ে লাগে না, কারণ ব্ল্যাকের সামনে একটা অদৃশ্য পর্দা ছিল, যেটা বুলেট আটকে দিয়েছে। এরপর ব্ল্যাক বালার দিকে একটা রোবট মাকড়সা ছুড়ে মারে। মাকড়সাটা বালার মুখে বিষ ছিটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বালা সেখানেই মারা যায়। ব্ল্যাক একাই এখান থেকে পালিয়ে যায়। আর সবশেষে রকেটের ভেতরে তখন জ্যাক আর ফরেস্ট বসেছিল। জ্যাক ফরেস্টকে বলে পৃথিবীতে ফিরে এসে সে এমা আর বাকিদের মূর্তি বানাবে, আর ফরেস্ট তাকে বলে সে নিজের পরিবারের খেয়াল রাখবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। জানি এই গল্পটা অন্য গল্পগুলোর থেকে কিছুটা আলাদা, কিন্তু তারপরেও আপনাদেরকে মহাকাশযান আর সেই সাথে মঙ্গলের একটা ট্যুর করানোর জন্যই এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের গল্প আপনাদের পছন্দ হলে আমরা স্পেস রিলেটেড আরো কিছু গল্প নিয়ে আসবো, আর সেই সাথে আপনাদের পছন্দের গল্পের ধরনটা আমাদেরকে কমেন্টে জানালে আমাদের জন্য অনেক উপকার হয়। তো এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়া তাশরিফ ভাই। তিনি বলেছিলেন আমাকে ভালোবাসার মতো কেউ নেই, একাকিত্বর সঙ্গী হয়ে আছি। আহা যদি এইরকম কেউ আমার পাশে থাকতো, না জানে জীবনটাই সার্থক হয়ে যেত। অপেক্ষায় আছে নিজেকে বেঁধে ধৈর্য ধরে, পেলেও খুশি না পেলেও খুশি। তাশরিফ ভাই আপনার জন্য থাকবে অসংখ্য শুভকামনা। নিশ্চয়ই একদিন আপনি আপনার মনের মানুষকে ঠিকই খুঁজে পাবেন। তো এভাবেই আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে হ্যাঁ, আমি আরো বেশি কমেন্ট আশা করছি আপনাদের থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন ভিন গ্রহের রহস্যময় কোনো মুভি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর ভালোকে ভালোবাসুন।